বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি কোরআন প্রেমী মানুষের নয়নমণি, একজন সুদক্ষ পার্লামেন্টারিয়ান, অসাধারণ বাগ্মী, অভিজ্ঞ রাজনীতিবিদ এবং বরেণ্য মুফাসসিরে কোরআন হিসাবে তার খ্যাতি সর্বজন বিদিত। পিরোজপুর এক আসন থেকে পরপর দুবার নির্বাচিত সংসদ সদস্য। এই বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রয়েছে দল মত নির্বিশেষে আকাশচুম্বী জনপ্রিয়তা। ধর্মবর্ণ গোত্রের ঊর্ধ্বে উঠে তিনি স্থান করে নিয়েছেন সকল মানুষের মনের মণিকোঠায়। আর নির্বাচনী এলাকা পিরোজপুর এর উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লামা সাঈদীর এই বিপুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল দীর্ঘদিন থেকেই তার বিরুদ্ধে চক্রান্ত করতে থাকে। হেন অপরাধ নেই যার অভিযোগে এই মহলটি আল্লামা সাঈদীকে অভিযুক্ত করেননি। বিশেষ করে নিজেকে একজন রাজনীতিক হিসাবে প্রতিষ্ঠিত করবার পাশাপাশি সংসদ সদস্য নির্বাচিত হবার পর তাদের এ চক্রান্ত কুৎসিত রূপ লাভ করে। তারা শুধু তাঁকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার হিসেবে আখ্যায়িত করে ক্ষান্ত হয়নি, পাশাপাশি মৌলবাদিতা, সাম্প্রদায়িকতা, প্রতিক্রিয়াশীল এবং বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানিদাতা হিসাবে বিচিত্র করবার প্রয়াস চালিয়ে আসছে অনবরত। লক্ষণীয় যে 2001 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের লজ্জাজনক পরাজয়ের পর তাদের মধ্যে এই উপলব্ধি আসে যে ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির মিলিত স্রোতের বিরুদ্ধে গুটি কয়েক শেকড়হীন বামপন্থী ব্যক্তি ও গোত্রের সহায়তায় টিকে থাকা যাবে না। আর তখন থেকেই তারা এমন একটি অজুহাত খুঁজতে থাকে যা দিয়ে আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে চিরতরে স্তব্ধ করে দেয়া যায়। এ কাজের জন্য তাদের হাতে মোক্ষম হাতিয়ার হচ্ছে যুদ্ধ অপরাধ ইস্যু। মুক্তিযুদ্ধ সমাপ্ত হওয়ার পর স্বাধীনতা উত্তর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার যুদ্ধ অপরাধী চিহ্নিত করবার জন্য তদন্তের ব্যবস্থা করে। সে তদন্তের আওতায় ছিল পাকিস্তান ও তাদের সহায়ক শক্তিগুলো। তদন্তের মাধ্যমেই 195 জন যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত হয়। 1973 সালের 17 এপ্রিল বাংলাদেশ সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে 195 জন যুদ্ধ অপরাধী চিহ্নিত হওয়া এবং তাদের বিচারের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। বাংলাদেশ সরকারের এই বিজ্ঞপ্তি অনুসারে যে 195 জন যুদ্ধ অপরাধীর তালিকা তৈরি করা হয় তারা সকলেই ছিল পাকিস্তানের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। এই তালিকায় কোনো বেসামরিক ব্যক্তি বা বাংলাদেশের নাম ছিল না। এদের বিচারের জন্য বাংলাদেশ পার্লামেন্ট 19 জুলাই 1973 একটি আইন পাশ করা হয়। এই আইনটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। এই আইন পাশ করার আগে 15 জুলাই 1973 সালে সংবিধান সংশোধন করা হয়। কারণ এই আইনের অনেক বিধান সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক। পরবর্তী এক বছরের বিভিন্ন সময় পাকিস্তান ও ভারত, বাংলাদেশ ও ভারত এবং পাকিস্তান ও ভারতের মধ্যে অব্যাহত আলোচনার ফল হিসাবে উপমহাদেশের শান্তি ও সমঝোতার স্বার্থে এবং পাকিস্তান সরকারের ভুল স্বীকার ও বাংলাদেশের জনগণের কাছে ফরগিভ অ্যান্ড ফরগেটের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার যুদ্ধ অপরাধীদের বিচার না করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। 1974 সালের 9 এপ্রিল নয়াদিল্লিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে চূড়ান্ত আলোচনা শেষে একটি চুক্তির মাধ্যমে চিহ্নিত 195 জন যুদ্ধ অপরাধীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং এবং পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী আজিজ আহমদ। এই চুক্তির 13, 14, 15 নম্বর অনুচ্ছেদে বর্ণিত শর্ত অনুযায়ী যুদ্ধ অপরাধের অভিযোগে তালিকাভুক্ত 195 জন যুদ্ধবন্দীকে ক্ষমা করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। মুক্তিযুদ্ধ চলাকালে যারা স্বাধীনতা যুদ্ধে যোগ দেয়নি কিংবা রাজনৈতিক বিরোধিতা করেছে কিংবা পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতা করেছে কিংবা কোনো অপরাধ করেছে তাদের বিচারের জন্য বাংলাদেশ সরকার 1972 সালের 2 জানুয়ারি কোলাবেটার্স অ্যাক্ট নামে একটি আইন প্রণয়ন করে। এই আইনের আওতায় লক্ষাধিক লোককে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে থেকে অভিযোগে আনা হয় 37,471 জনের বিরুদ্ধে। এই অভিযুক্তদের মধ্যে 34,623 জনের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ না থাকায় কোনো মামলা দায়ের করা সম্ভব হয়নি। 2,848 জনকে বিচারে সোপর্দ করা হয়।
বিচারে ৭,৫২৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। অবশিষ্ট ২,০৯৬ জন বেকসুর খালাস পায়। ১৯৭৩ সালের নভেম্বর মাসে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এক সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সাধারণ ক্ষমায় কিন্তু হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের মতো অপরাধ ক্ষমা করা হয়নি। অর্থাৎ যারা এসব অপরাধে লিপ্ত হয়েছে তাদের অভিযুক্ত ও শাস্তি দেওয়ার দরজা খোলা রাখা হয়। ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে কোলাবেটরস আইনটি সম্পূর্ণরূপে বিলুপ্ত ঘোষণা করা হয়। অর্থাৎ সাধারণ ক্ষমা ঘোষণার পর আরো ২ বছর ১ মাস সময় অতিবাহিত হয়। এই দীর্ঘ সময়ে ওই ৪ অপরাধের জন্য উক্ত আইনের অধীনে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়নি। বর্তমানে অভিযুক্ত জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে তো নয়। স্বাধীনতার এত বছর পর নতুন করে এই বিষয়টিকে সামনে আনা হয়েছে শুধুমাত্র কতিপয় ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য। প্রথমে যুদ্ধ অপরাধের কথা বলা হলেও পরবর্তীতে মানবতা বিরোধী অপরাধের কথা বলে জাতিকে বিভ্রান্ত করা হয়। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে জামায়াত ইসলামীর আমির ও সেক্রেটারি জেনারেলের সাথে আল্লামা সাঈদীকেও গ্রেফতার করা হয়। কি নির্মম পরিহাস! যে ব্যক্তিটি সারা জীবন মানুষকে কোরআনের পথে আহ্বান করে আসলেন, তাকেই কিনা আটক করা হলো মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে। দেশে ব্লাসফেমি আইন নেই, তারপরেও নেতৃবৃন্দকে গ্রেফতার করা হলো সেই ধরনের অভিযোগ এনে। এখান থেকেই সরকারের আসল অভিপ্রায় স্পষ্ট হয়ে ওঠে। ২০১০ সালের ২৬ মার্চ যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। শুরুতেই ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ২৬ এপ্রিল ২০১১ বেলা ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত পরিকল্পনা মন্ত্রী ও সেক্টর কমান্ডার ফোরামের শীর্ষ নেতা এ কে খন্দকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুরান ঢাকার হাইকোর্ট ভবনস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি এটিএম ফজলে কবির এবং রেজিস্ট্রার শাহিনুর ইসলামের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। এছাড়া তারা ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সাথেও বৈঠক করেন। ২০১০ সালের ২৫ মার্চ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ বৈঠক করেন ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান আব্দুল মতিনের সাথে। যখন ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ট্রাইব্যুনাল জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হচ্ছে, ঠিক সেই সময় সরকারের প্রভাবশালী মন্ত্রীর নেতৃত্বে বিচারকদের সাথে রুদ্ধদ্বার বৈঠক অবশ্যই আপত্তিকর। সর্বশেষ বিচারপতি নিজামুল হক নাসিম ও বেলজিয়াম প্রবাসী ডক্টর জিয়াউদ্দিন আহমেদের মধ্যকার সংলাপ ট্রাইব্যুনালকে গুরুতরভাবেই প্রশ্নবিদ্ধ করেছে। এমত অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, এই ট্রাইব্যুনাল দিয়ে কি ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব? আল্লামা সাঈদীর ব্যাপারে সরকার যে ঘৃণ পন্থা অবলম্বন করে তা হচ্ছে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর প্রয়াস। কোন এক দেলোয়ার শিকদারের সকল অপকর্মের দায় দেলোয়ার হোসাইন সাঈদীর উপর চাপিয়ে দেওয়া হয়। মাওলানা সাঈদীর আইনজীবী অত্যন্ত যৌক্তিকভাবে এ বিষয়টি ট্রাইব্যুনালে তুলে ধরেন যে দেলোয়ার শিকদার ও দেলোয়ার হোসাইন সাঈদী এক ব্যক্তি নয়। যে কোনো প্রকারে আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়াই যেন সরকারের একমাত্র উদ্দেশ্য। সেটা আরো স্পষ্ট হয়ে ওঠে জামায়াতের অন্যতম সহকারী সেক্রেটারি আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণার পর। গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মানবতা বিরোধী অপরাধে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেদিন সন্ধ্যার পর সরকার পরিকল্পিতভাবে ঢাকার শাহবাগ চত্বরে তরুণ প্রজন্মের নামে জাগরণ মঞ্চ স্থাপন করে। তারপর সেখান থেকে অনবরত তাদের ভাষায় যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবি তোলা হতে থাকে। দেয়া হতে থাকে নানা রকম উস্কানিমূলক স্লোগান ও বক্তব্য। তাদের দাবি একটাই, যুদ্ধ অপরাধীদের বিচার নয়, ফাঁসি চাই। শাহবাগের এই গণজাগরণ মঞ্চ যে সরকারের প্রযোজিত একটি নাটক, তা সেখানে সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের গমনাগমন থেকেই বোঝা যায়। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে শাহবাগে আন্দোলনকারীদের সেন্টিমেন্টের প্রতি খেয়াল রেখে বিচারের রায় প্রদানের জন্য ট্রাইব্যুনালকে আহ্বান জানান।
এত সব ঘটনার পর দেশের সাধারণ জনগণের মধ্যে আর কোনো সন্দেহ নেই যে ট্রাইব্যুনাল সরকারের নীল-নকশা বাস্তবায়নের একটি হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। সাঈদীর রায় ঘোষণার পর সারা দেশব্যাপী স্বতঃস্ফূর্ত জনবিস্ফোরণই তার প্রমাণ। মহান আল্লাহ আমাদের সরকারকে সুবুদ্ধির পরিচয় দেওয়ার তৌফিক দান করুন, আর সেই সাথে তৌফিক দান করুন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করবার। আমিন।